হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিবল পপ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 2তে কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত, তাদের জন্য আমি কয়েকটি ভিডিও বানাচ্ছি। তার মধ্যে এটি প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের 7 এজেস অফ ম্যান পড়ব আর চেষ্টা করব বুঝতে যে এখান থেকে আমাদের কিভাবে প্রিপেয়ার করতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ আমি জানি যে এটা দেখার পরে তোমাদের এই কবিতাটার মানে নিয়ে কোনো প্রবলেম থাকবে না। উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এভরিবডি নোজ দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লে রাইটস অ্যান্ড পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। শুধু ইংলিশ নয়, সমস্ত ভাষাতেই তার লেখার কন্ট্রিবিউশন দেখা যায় আর আমরা সকলেই তাকে খুব ভালোভাবে চিনি। এই কবিতাটা 7 এজেস অফ ম্যান, এটা কোনো কবিতা হিসেবে উনি লেখেননি। এই কবিতাটা আমরা পাই তার লেখা নাটক অ্যাজ ইউ লাইক ইটে। সো দিস পোয়েম ইজ পার্ট অফ হিজ ড্রামা As You Like It. Now let us read the poem. All the world's a stage and all the men and women merely players. They have their exits and entrances. And one man in his time plays many parts. তাহলে উনি কি বলছেন? All the world's a stage. যেহেতু উনি এত বড় নাট্যকার ছিলেন, he was a very important playwright, তাই ওনার পক্ষে এটা দেখা খুব সহজ ছিল যে মানুষের জীবনটাও যেন একটা নাটকের মতো, যেন আমরা সবাই এক একটা নাটকের চরিত্রের মতন এই পৃথিবীতে আসি, আমাদের পার্টটা, আমাদের যা করার, যা করণীয় এই নাটকে সেটা করি এবং তারপরে এখান থেকে চলে যাই। তাহলে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ, এই পুরো পৃথিবীটা একটা স্টেজের মতন যেখানে মানুষ নাটক মঞ্চস্থ করে। অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স। প্লেয়ার্স মানে এখানে অ্যাক্টার্স অফ এনি প্লে। দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড এন্ট্রেন্সেস। যেরকমভাবে কোনো নাটকে ক্যারেক্টাররা একটা সাইড দিয়ে স্টেজে ঢোকে আবার একটা সাইড দিয়ে বেরিয়ে যায়, সেরকমভাবেই আমরাও এই পৃথিবীতে আসি, আমাদের এন্ট্রেন্স হয়, আমাদের প্রবেশ হয় এবং আমাদের এক্সিট হয় বা আমরা এখান থেকে বেরিয়ে যাই। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেজ মেনি পার্টস। তো এরকম নয় কি আমাদের একটাই ক্যারেক্টার প্লে করে যেতে হয় সারাক্ষণ। আমরা এক এক সময় জীবনের এক এক রকমের অভিনয় করি। হিজ অ্যাক্টস বিইং 7 এজেস। যদিও এখানে উইলিয়াম শেক্সপিয়ার হি কথাটা ব্যবহার করছেন, হি হচ্ছে পুরুষ অর্থে, আমরা এখানে বুঝতে পারছি যে দিস প্রোনাউন হি ইজ নট জাস্ট অ্যাবাউট আ ম্যান বাট অলসো অ্যাবাউট উইমেন। তো এখানে দেখা যাক উনি কিরকমভাবে বলছেন কথাগুলো। অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট মিউলিং অ্যান্ড পিউকিং ইন দ্য নার্সেস আর্মস। ইনফ্যান্ট মানে একেবারে ছোট্ট শিশু, ভেরি লিটল বেবি। অ্যান্ড হোয়াট ডাজ দ্য বেবি ডু? মিউলিং অ্যান্ড পিউকিং, দিস মিনস ভমিটিং। যেরকম বাচ্চারা থাকে না, তাদের কোলে নিলে পরে দেখবে মুখ থেকে দুধ তোলে, তো একটা বাচ্চার ওইটাই কাজ। তার কাজই হচ্ছে সারাদিন সে খাবে, সে নার্স বা তার যে আয়া আছে তার কোলে ঘুরবে, তো এটাই হচ্ছে তার পার্ট। দেন সেকেন্ড স্টেজ, তাহলে ফার্স্ট স্টেজ ছিল ইনফ্যান্টের, সেকেন্ড স্টেজ দ্য ওয়াইনিং স্কুল বয়। ওয়াইনিং মানে ওই ঘ্যান ঘ্যান করে না বাচ্চারা স্কুলে যাওয়ার সময়, যেতে চায় না, ইচ্ছে করে না। যদিও এখন লকডাউনের সময় স্কুলের বাচ্চারা যেতে চাইছে, কিন্তু নর্মালি কি হয়, ঘুম থেকে উঠলেই ওরা বলে যে না আর একটু শোবো, আজকে স্কুলে যাব না। সো ওয়াইনিং মানে কমপ্লেনিং, ঠিক আছে? তো একজন যে নাকি একটা কাজ করতে চাইছে না। ওয়াইনিং স্কুল বয় উইথ হিজ স্যাশেল। স্যাশেল মানে এখানে স্কুলের যে ব্যাগ বা বস্তা সেরকম বলা হচ্ছে। ওয়াইনিং স্কুল বয় উইথ হিজ স্যাশেল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস। এদিকে কিন্তু ঘ্যান ঘ্যান করছে, ওদিকে আবার যেহেতু শিশু একদম, সেও তো বাচ্চা, ইনফ্যান্ট না হলেও তার পরের স্টেজ, তার মুখে একটা ঝলমলে দীপ্তি, যেন সকালে সূর্য তার মুখে ঝকমক করছে, কারণ তার জীবনেও সে কিন্তু সকালে সূর্যের মতনই সবে জীবন শুরু করেছে। ওকে, সো দ্য মর্নিং সান ইজ রিফ্লেক্টেড অন হিজ ফেস। ক্রিপিং লাইক স্নেল আনউইলিং টু স্কুল। স্নেল মানে হচ্ছে শামুক। ওকে, অ্যান্ড ইট হ্যাজ আ ভেরি স্লো পেস, ইট ডাজ নট গো ভেরি ফাস্ট। তো যেরকমভাবে একটা স্নেল খুব আস্তে 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 যায়,
স্কুল বয়ও স্কুলের দিকে আস্তে 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 যাচ্ছে, ওর আর যেতে ইচ্ছে করছে না। আনউইলিংলি মানে নট উইলিং টু, নট ওয়ান্টিং টু। অ্যান্ড দেন থার্ড স্টেজ, দ্য লাভার, সাইং লাইক ফার্নেস। ফার্নেস মানে কি? আগুনের যে চুল্লি হয়, তো আগুনের চুলে যেরকম সবসময় একটা ধোঁয়া বেরোতে থাকে, সেরকমই একটা লাভার সারাক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। কেন না? সে তার যে বিলাভেড আছে বা যা প্রেমিকা আছে তার উদ্দেশ্যে সে কবিতার পর কবিতা লিখে যাচ্ছে, সে তো নাই বলে যাচ্ছে। তো এরকম একটা স্টেজ দিয়ে মানুষ পাস করে। এবং সেখানে কি কি হয়? সাইং লাইক ফার্নেস উইথ আ ওফুল ব্যালেড। ওফুল মানে স্যাড, ওকে, যেটা খুব মেলাঙ্কলিক, যেটার মধ্যে খুব করুণ রস আছে। এবং ব্যালেড মানে এক্ষেত্রে কোনো গাথা, কোনো প্রেমের কবিতা, সেগুলো সে লিখছে। তাহলে এই স্টেজটাতে একটা রোম্যান্টিক একটা ফিলিং আসে মানুষের মধ্যে, এবং সে সব কিছুর মধ্যেই একটা কল্পনাপ্রবণ প্রকৃতি তার দেখা যায়। অলরাইট, সো দিস ইজ দ্য থার্ড স্টেজ অফ আ ম্যানস লাইফ। তারপরে কি আসে? দ্য ফোর্থ স্টেজ, দেন আ সোলজার ফুল অফ স্ট্রেঞ্জ ওথস। তো সোলজার মানে কি? যে দেশের জন্য লড়তে যাচ্ছে। এবার যখন এটা শেক্সপিয়ার লিখছেন তখনকার পরিপ্রেক্ষিতে দেখলে অনেকেই কিন্তু এরকম রাজার যে আর্মি তাতে জয়েন করতো, এবং এটা একটা নর্মাল ক্যারিয়ার অপশন ছিল। কারণ এখনকার মতন এরকম হোয়াইট কলার জব, যেরকম অফিসের জব, এরকম তো তখন অত ছিল না। তো তখন নর্মাল ক্যারিয়ার অপশন হিসেবে অনেকেই কিন্তু রাজার যে আর্মি সেটা জয়েন করতো, এবং সেখানে গিয়ে কী করতো? তাদের মধ্যে প্রচণ্ড প্রাইড একটা, যেহেতু দেশের জন্য লড়ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেখবে যারা মিলিটারিতে কাজ করে তাদের মধ্যে প্রচণ্ড একটা স্ট্যামিনা থাকে, এবং একটু করে তারা রেগে যায়, ঝগড়া করে, কারণ তাদের মধ্যে সবসময় একটা এনার্জি আছে। তো এই সোলজারকে এভাবে ডেসক্রাইব করা হচ্ছে, ফুল অফ স্ট্রেঞ্জ ওথস। ওথস মানে এক্ষেত্রে প্রমিসেস, কমিটমেন্ট, ওকে। অ্যান্ড বিয়ার্ডেড লাইক দ্য পার্ড। তো লেপার্ড বা চিতাবাঘের যেরকম খোঁচা খোঁচা দাড়ি থাকে না, লম্বা, সেরকম সোলজার হয়তো তার দাড়ি রাখছে। তো একটা স্টাইল স্টেটমেন্ট আসছে এখানে। তো সে খুব সুন্দরভাবে ওয়েল গ্রুমড, জেলাস ইন অনার, সাডেন কুইক ইন কোয়ারেল, চট করে ঝগড়া করে ফেলে, চট করে আর্গুমেন্টে চলে যায়, কারণ তার অল্পতেই তার খুব অনারে লাগে, কারণ সে খুব নিজের মধ্যে একটা প্রাইড ফিল করে, কারণ সে একটা সোলজার। সিকিং দ্য বাবল রেপুটেশন ইভেন ইন দ্য ক্যাননস মাউথ। ভীষণ সুন্দর লাইনগুলো, বোঝার চেষ্টা করো। ক্যাননস মাউথ মানে যখন যুদ্ধে কোনো সোলজার যায় সে তো কামানের মুখোমুখি হয়, ক্যানন মানে কামান। সেই কামানের মুখোমুখি হয়েও সে চায় যেন তার নামটা পৃথিবীতে রয়ে যাক, তো রেপুটেশনটা তার থাকুক, তার একটা খ্যাতি হোক। বাট অ্যাট দ্য সেম টাইম এই রেপুটেশনটা কিন্তু একটা বাবলের মতন, বুদবুদের মতো ক্ষণস্থায়ী। কারণ হয়তো সেই সোলজার ভাবছে যে আমি ওই কামানের মুখে দাঁড়িয়েও অমর হয়ে থাকবো, হ্যাঁ, কিন্তু দেখো আলটিমেটলি কতটুকুই বা মানুষ তাদের মনে রাখে। কাজে এই যে খ্যাতি বলো, এই যে নাম করা বলো, এটা সম্পূর্ণ ক্ষণস্থায়ী একটা ব্যাপার, একটা বাবল রেপুটেশন, তার থেকে বেশি কিছু নয়। সো শেক্সপিয়ার ইজ কম্পেয়ারিং রেপুটেশন টু আ বাবল হিয়ার। তো এ তো গেল ফোর্থ স্টেজ অফ ম্যান। এবার আসছি ফিফথ স্টেজ, অ্যান্ড দেন দ্য জাস্টিস ইন ফেয়ার রাউন্ড বেলি। নাও এখানে শেক্সপিয়ার একটা পার্টিকুলার প্রফেশনের কথা বলছেন বলে হয়তো মনে হতে পারে যে যেন মনে হচ্ছে যে মানুষটা সোলজার থাকে সেই তারপরে জাজ বা জাস্টিস হয়ে যায়, তা নয়। জাস্টিস বলতে এখানে যে কোনো রকমের সোশিয়ালি হাই পজিশনড স্টেটাসের কথাই বলা হচ্ছে। ঠিক যেরকমভাবে একজন কোর্টের জাজ, তার একটা প্রতিপত্তি আছে, তার একটা সমস্ত ব্যাপারে সে আছে, সবাই তার কাছে কনসাল্ট করতে যায়, সেরকমই এই স্টেজে সব মানুষের একটা সোশ্যাল স্ট্যান্ডিং হয়ে যায়, এবং তারা কি করেন? তারা মানুষকে বিভিন্ন রকমভাবে জ্ঞান দেন, হ্যাঁ, যে কীরকম অ্যাডভাইস পেলে তাদের ভালো হয় সেগুলো বলেন। অলরাইট, তো জাস্টিস তার সম্বন্ধে বলছেন ইন ফেয়ার রাউন্ড বেলি। এবার যে ভদ্রলোক কিছুদিন আগেও সোলজার ছিল এবং তার হয়তো প্রচণ্ড ওয়েল বিল্ট বডি ছিল, যত তার বয়স এর পরে স্টেজের দিকে যাচ্ছে, জাস্টিসের স্টেজের দিকে যাচ্ছে, তার আস্তে আস্তে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তো রাউন্ড বেলি হয়ে যাচ্ছে, উইথ গুড কেপার লাইন্ড, উইথ আইজ সিভিয়ার। তো তার চোখগুলো খুব তীক্ষ্ণ, কারণ সে অনেকটাই পৃথিবীকে বুঝে গেছে এতদিনে। তো দ্য কাইন্ড অফ লুক দ্যাট আ লাভার হ্যাজ, দ্য কাইন্ড অফ লুক দ্যাট আ সোলজার হ্যাজ,
is different from the look which a mature person has in this stage. ঠিক আছে, তার পৃথিবী সম্বন্ধে, মানুষ সম্বন্ধে, সোসাইটি সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে এবং এই অভিজ্ঞতার ফলে তার দৃষ্টি অনেক তীক্ষ্ণ হয়েছে। তাহলে এই ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি আই সিভিয়ার, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে হি ইজ ভেরি সিরিয়াস, হি ইজ ভেরি ম্যাচিওর ইন হিজ আউটলুক। অ্যান্ড বিয়ার্ড অফ ফর্মাল কাট, তাহলে যেটা লেপার্ড কাট ছিল, ট্রেন্ডি স্টাইলিশ সোলজারের দাড়ি, সেটা পাল্টিয়ে গিয়ে এখন একটা ফর্মাল অফিসিয়াল কাট হয়ে যাচ্ছে। তাহলে একই মানুষ, দেখো একই মানুষ কিন্তু বিভিন্ন স্টেজ দিয়ে পাস করছে। ফুল অফ ওয়াইজ সেজ, ওয়াইজ মানে জ্ঞান গম্ভীর বা জ্ঞানপূর্ণ, রাইট, সো ফুল অফ উইজডম। তাহলে এই যে জাস্টিস, এ তার কথার মধ্যে দিয়ে তার জ্ঞানটা প্রকাশ করেন। অ্যান্ড মডার্ন ইনস্টেন্সেস অ্যান্ড সো হি প্লেজ হিজ পার্ট, ঠিক এরকমভাবেই জাস্টিস তার পার্টটা প্লে করেন। এরপরে আসছে সিক্সথ স্টেজ। সিক্সথ স্টেজে কি আসে? দ্য সিক্সথ এজ শিফটস ইন্টু দ্য লিন অ্যান্ড স্লিপার্ড প্যান্টালুন। তাহলে যেটা জাস্টিসের এজে গিয়ে মেদ বৃদ্ধি হয়েছিল, দ্য বডি বিকেম মোর হ্যাপি অ্যান্ড রাউন্ড, দ্যাট বিকামস নাও ন্যারো। আস্তে আস্তে ওয়েট লুজ হতে শুরু করে, বিভিন্ন রকমের রোগ ব্যাধির সৃষ্টি হয় শরীরে, তার ফলে ওয়েট লস এবং আস্তে আস্তে যে গ্ল্যামারটা থাকে মানুষের সেটা চলে যায় এবং জামা কাপড়গুলো সব ঢিলা হতে থাকে। উইথ স্পেকটেকলস অন নোজ, চশমা অনেকেই পরে, বাট এখানে শেক্সপিয়ার বলছেন যে ওই সময় সবাইকেই চশমা পরতে হয় কারণ তাদের দৃষ্টিশক্তি কমে যায়, ক্ষীণ হয়ে যায়। অ্যান্ড পাউচ অন সাইড, হিজ ইউথফুল হোজ ওয়েল সেভড, কম বয়সের জামা কাপড় সব তুলে রাখা, কারণ এখন সেগুলো আর শরীরে আঁটবে না, সেগুলো অনেক অন্যরকম মাপের হয়ে গেছে, কারণ মানুষটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে সে কিন্তু পরবর্তী স্টেজের দিকে এগোচ্ছে। A world too wide for his shrunk shank, shrunk মানে কুঁকড়ে যাওয়া, যেটা something which becomes narrow or shriveled. So the body of the man in the sixth stage becomes narrower and shriveled, shrunk. That is why his old clothes are not going to fit him anymore. And what other changes are there? And his big manly voice, ওই যে ভয়েস দিয়ে সে সবাইকে জ্ঞান দিত জাস্টিসের স্টেজটায়, বা ঝগড়া করতো যখন সে সোলজার ছিল, লাভার ছিল যখন সে সেই ম্যানলি ভয়েস দিয়ে তার ভালোবাসা ডিক্লেয়ার করত, সেই ভয়েসটা এই সিক্স স্টেজে এসে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ইজ গেটিং more and more soft every day, turning again towards childish treble. তো যখন আমরা মিউজিক শুনি দেখবে দু রকমের মিউজিকের সেটিং হয়, ট্রেবল, বাস। বাস মানে যেটা ভারী গলা থাকে সেটাকে বলা হয় বাস, এবং খুব তীক্ষ্ণ যে আওয়াজটা সেটাকে বলা হয় ট্রেবল, ট্রেবল সেটিং। তো মানুষের গলা যখন আস্তে আস্তে ভারী থেকে সরু হতে থাকে তখন বলতে পারি যে তার গলার বাস কমে গিয়ে ট্রেবল বেড়ে গেছে, ঠিক আছে? তো ঠিক সেইটাই উনি এখানে বলছেন, টার্নিং অগেন টুয়ার্ডস চাইল্ডিশ ট্রেবল, পাইপস অ্যান্ড হুইসেলস ইন হিজ সাউন্ড। শ্বাসকষ্ট হচ্ছে যত সে বৃদ্ধ হচ্ছে এবং তার গলার মধ্যে যেন মনে হচ্ছে কেউ বাঁশি বাজাচ্ছে, হুইসেল হচ্ছে। ওকে, তো দিস ইজ অল বিকজ হিজ এজ or his health is not allowing him to breathe like before, ঠিক আছে? তো আস্তে আস্তে উনি অসুস্থ হচ্ছেন এবং ফাইনালি লাস্ট সিন অফ অল, লাস্ট এজ, আমরা সহজেই বুঝতে পারছি কিসের কথা বলছেন, দ্যাট এন্ডস দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি। তো একটি মানুষের জীবনকে ইতিহাস বলছেন শেক্সপিয়ার। হি ইজ কম্পেয়ারিং আ ম্যানস লাইফ টু history and saying that this last age brings an end to this eventful history, এমন একটা ইতিহাস যেটা বিভিন্ন ঘটনা দিয়ে ভর্তি করে সাজানো, ইভেন্টফুল। is second childishness and mere oblivion, একটা এমন স্টেজ যখন মানুষ আবার সেই
শিশু বয়সের মতন হয়ে যায় যখন তার বোধ, তার বুদ্ধি, চেতনা কোনো কিছুই আর কাজ করতে থাকে না এবং তিনি একটা অবলিভিয়নের মধ্যে চলে যান। অবলিভিয়ন মানে হচ্ছে এমন একটা স্টেজ যখন আর মেমোরি কাজ করে না। তো বয়স হলে আমরা সবাই জানি যে মানুষদের বিভিন্ন রকমের মেমোরি রিলেটেড অসুখ হয়। একটি অসুখের নাম তো অনেকেই জানো তোমরা, অ্যালঝাইমার্স, যেখানে আস্তে আস্তে তারা সব কিছু ভুলে যায়। ডিমেনশিয়া আরেকটি এরকমই অসুখ। এবং ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু যখন ওই বয়সটায় পৌঁছন তারা অনেক কিছু মনে রাখতে পারেন না। সেই বয়সটাকে বলা হচ্ছে অ্যান এজ অফ অবলিভিয়ন অ্যান্ড দ্যাট ইজ কম্পেয়ার্ড টু দ্য ফার্স্ট এজ। তো বলা হয় না যে দ্বিতীয় শৈশবে মানুষ পৌঁছে যায় যখন সে একেবারে অতিবৃদ্ধ হয়ে যায়। সেই স্টেজটার কথা উনি এখানে খুব সুন্দরভাবে বললেন এবং লাস্টে বলছেন স্যান্স টিথ, স্যান্স আইজ, স্যান্স টেস্ট, স্যান্স এভরিথিং। স্যান্স কথাটির মানে হচ্ছে উইদাউট, ছাড়া। তাহলে এমন একটা বয়স যখন জীবনে দাঁত নেই, চোখ নেই কারণ আর দৃষ্টি কাজ করছে না, টেস্ট পাচ্ছেন না কোনো কিছুর কেউ, এবং আলটিমেটলি এমন একটা সময় যখন আর কিছুই বাকি থাকছে না। তাহলে এই যে লাস্ট লাইনটা, এটাতে একটা অদ্ভুত সেন্স অফ সরো কাজ করছে যে এই যে আমরা সারা জীবন ধরে এত রকমভাবে নিজেদেরকে ভুলিয়ে রাখি, হ্যাঁ, যে আমাদের সম্পর্কের মধ্যে আমরা যাই, সেখান থেকে বেরিয়ে আসে মানুষ, ক্যারিয়ার অপশনের দিকে যায়, খ্যাতি, প্রতিপত্তি, এই সব কিছু গিয়ে কিন্তু এই ফাইনাল স্টেজটায় দাঁড়ায় এবং সেই স্টেজটাই কিন্তু আর জীবনের মানে বলতেও কিছু বাকি থাকে না। 7 Ages of Man is a beautiful way of showing how man is like an actor. ঠিক এরকমই কথা উনি নানা অন্যান্য জায়গায় বলেছেন। ম্যাকবেথে এই কথাটা খুব সুন্দরভাবে ম্যাকবেথ বলছে যখন তাকে মেরে ফেলা হচ্ছে। তোমরা যারা এইচএসে ম্যাকবেথের গল্প পড়ে এসছো তারা জানো যে এই পৃথিবীটা হচ্ছে একটা স্টেজের মতন এবং সেখানে মানুষ আস্তে 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 বিভিন্ন স্টেজ দিয়ে পাস করে, বিভিন্ন এজ দিয়ে পাস করে। তার প্রত্যেকটির একটি আলাদা আলাদা কোয়ালিটি আছে, সেগুলো সে ভোগ করতে করতে যায় এবং একটা পয়েন্টে গিয়ে দেখা যাচ্ছে যে জীবনের যে জিনিসগুলো নিয়ে মানুষ এত কাড়াকাড়ি করে, এত গর্ব করে, সেই জিনিসগুলোই মানুষের কাছ থেকে কিন্তু চলে যায়। ওকে, সো ইট ইজ এ ভেরি রিয়ালিস্টিক পোয়েম অ্যান্ড আ ভেরি ফিলোসফিক্যাল পোয়েম অলসো। পরীক্ষার দিক থেকে দেখতে গেলে তোমাদের কিছু কিছু ওয়ার্ড মিনিংয়ের কথা আমি বলবো যেগুলো হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমি এখানে আলাদা আলাদা করে কিছু ওয়ার্ডের মানে তো দিয়েই দিলাম, তোমরা তো দেখেইছো, ইলাস্ট্রেশনে দেওয়া রয়েছে, যখনই আমি বলছি পাশে পাশে সেগুলো চলে আসছে। এর সাথে সাথে যেটা আমি বলবো তা হচ্ছে যে যা যা ইনফরমেশন তোমাদের এমসিকিউ এর জন্য প্রয়োজন এই কবিতা থেকে, সেগুলো সমস্ত লিস্ট করে আমি একটা আর্টিকেলে দিয়ে দিয়েছি। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে আমি বাকি যে তোমাদের টেক্সটগুলো আছে, যে কবিতা এবং গল্পগুলো আছে, সেগুলো এরমভাবে সহজভাবে বুঝিয়ে দেব। যদি এই কবিতাটা বুঝতে কোথাও অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আর যদি মনে করো যে এতে তোমাদের সুবিধে হচ্ছে কবিতাটা বুঝতে, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।